আমরা দ্বিতীয় পর্বে যাচ্ছি এবার। এই পর্বে আছে গ্রন্থ সমালোচনা। আজকের গ্রন্থ সমালোচনা করবেন জাহিদ হোসেন। জাহিদ হোসেন, তার নাম নিয়ে আমি একটু আগেই শুনছিলাম যে কি কারণ জাহিদ আমার এতই কাছের এবং এতই পরিচিত যে তার ছোটবেলার নাম নজরুল, আমার বাসায় তাকে সেই নামেও ডাকা হয়। আবার তার সঙ্গে একই বিল্ডিংয়ে আমি কর্মরত ছিলাম, সেখানে সে জাহিদ এবং রিপন বলেও একটা কি যেন ছিল। তো এই এই একটা বিড়ম্বনায় যে তাকে কি বলে দেই, আর পাড়া সূত্রে সে আমার দেবরও বটে। আর এখন জাহিদ কর্মরত আছেন ইউএনডিপিতে, জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে কর্মটি, সেই দলে উনি কর্মরত আছেন। জাহিদ রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, তারপর বিদেশে গিয়ে পিএইচডি করেছেন। আমার মনে হয় যে সেই পিএইচডির সঙ্গে সাহিত্যের কোনো সম্পর্ক নাই, সেটা ছিল সম্পূর্ণই অন্যরকম। কিন্তু তার ব্যক্তিগত উদ্যোগে তার সাহিত্য চর্চা বা সাহিত্যের পাঠ বলা যায় বা যা কিছু হোক, পড়াশোনার ব্যাপ্তিটাই আসলে একটা ভিন্ন রকম, অনেক বড়। তো সেইখান থেকেই জাহিদ আমন্ত্রিত। আর ইদানিং সোশ্যাল মিডিয়ার কল্যাণে জাহিদের যে নিয়মিত ছোট ছোট লেখাগুলো প্রকাশিত হতে থাকে, তার যে ভক্তকুল সেটা ঈর্ষণীয়। এবং সেখানে যে ধরনের বিষয়গুলো জাহিদ নিয়ে আসে এবং এত সাবলীলভাবে, এত স্বচ্ছন্দভাবে, এবং কঠিন কথা সহজে বলা যায় না, কিন্তু ওর মধ্যে যে একটা বিষয় আছে কঠিন কথা সহজে বলে ফেলা, সেই সোশ্যাল মিডিয়ার সেই জায়গাটাও আমি উল্লেখ করছি, কারণ ওইখানে দেখা যায় যে এমন এমন কঠিন বিষয়ে সে অবতারণা এত স্বাচ্ছন্দ্যে করে, যেটা আমি বলবো যে একটা অন্যরকমই গুণ। তো জাহিদ হোসেন, এবার আমি তাকে বলবো যে যে বইটি তাকে দেওয়া হয়েছে জেন্ডার কোর্স, সেই বইটি সম্পর্কে তিনি বলবেন। আমার মনে হয় আমি এই মাইকটা ব্যবহার করতে পারবো। ধন্যবাদ সেলিয়াপা, আপনি কাছের জন সেরকম ভাবেই বলেছেন, প্রশংসা করেছেন। আসলে আজকে আমি জেন্ডার কোর্স নিশাত জাহান রানার লেখা এই বইটা সম্পর্কে কথা বলবো। বইটা তো বাংলায় লেখা। আমি এই কথাটা কেন আরেকবার বললাম যে বইটি বাংলায় লেখা, তার কারণ হচ্ছে যে বাংলা জানা থাকলে বইটি পড়তে সুবিধা হবে। আবারও ব্যাখ্যা করি যে কেন বাংলায় লেখা বই বাংলা জানা থাকা না থাকার কি আছে। আসলে এই বইটার বাক্য গঠন এবং শব্দ চয়ন এত উচ্চ মার্গের যে আমার মনে হয়েছে যে শুধু বাংলা কেবল লিখতে জানলেই চলে না, বাংলাটা যদি যে কেউ বুঝতে পারে তাহলে এই বইটি তার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বইটি আমি প্রথম পড়েছি, একটা একাডেমিক ধরনের বই, কোনো মানে উপন্যাস বা গল্প বা এরকম কোনো বই না। বইটি একাডেমিক, অনেকটা অভিধানের মতো। অনেকগুলি এন্ট্রি আছে এখানে, অনেকগুলি শব্দ জেন্ডার সংক্রান্ত বা সংশ্লিষ্ট বা সম্পর্কিত বেশ কিছু শব্দ, ৭৬টি শব্দ, ৭৬টি এন্ট্রি এই বইয়ের মধ্যে আছে। আরো কটা এন্ট্রি হতে পারতো, সেটা আমি একেবারে শেষে দিয়ে বলবো। তো শব্দগুলি অ্যালফাবেটিক্যালি সাজানো। এবং একটা কথা খুব নিশ্চিত করেই বলি, যারা শুনছেন, যারা পরে শুনবেন তাদের জন্য, যে এইটা একাডেমিক ধরনের বই হলেও সাধারণ পাঠক যারা সমাজ, রাজনীতি, দেশ, বিশ্ব, নারী এবং পুরুষ এসব নিয়ে ভাবেন বা ভাবতে চান, তাদের জন্য বইটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ একেবারেই এলিমেন্টারি বা প্রাথমিক কিছু ধারণা এই বইটার মধ্যে দেওয়া আছে, যা পড়লে এবং একটু এই পড়ার পরে শব্দগুলো নিয়ে একটু ভাবলে পরবর্তীতে আমাদের জীবন এবং আমাদের যে দেশ, রাজনীতি সব মিলিয়ে যে আমাদের জীবন, সেই জীবনটা আমাদের বুঝতে সহজ হয়। যে কোনো একটি এন্ট্রি নিয়েই কিন্তু একটা বড় বই হতে পারে। আমি এই কথাটা ৭৬টা বই হতে পারে এই বই থেকে। কারণ যে বিষয়গুলি নিশাত জাহান রানা এই এন্ট্রি হিসেবে নিয়েছেন প্রত্যেকটি খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই নারী পুরুষের সম্পর্ক কিংবা সেক্স, জেন্ডার, আমাদের যে সমাজ সামাজিকতা, আমাদের যে উন্নয়ন ধারণা সব মিলিয়ে এটা খুব একটা গুরুত্বপূর্ণ বই বলে আমার মনে হয়।
আম, আমি প্রথমে যে আমি 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 যখন পড়ি তখন আমার খাতাতে কিছু নোট নিয়েছি, এটা আমার একেবারেই ছোটবেলার ধারণা, মানে অভ্যাস আমার। আমি এখনো ওই খুব বেশি কম্পিউটার নির্ভর নই। যে কয়েকটা এন্ট্রি নিয়ে, আমি সবগুলো 76টা এন্ট্রি নিয়ে তো আমার কথা বলবো না, বলার ক্ষমতাও আমার নাই, কিন্তু আমার কয়েকটা এন্ট্রি নিয়ে কথা বলার আছে, সেগুলো নিয়েই আমি একটু মূলত আমার আলোচনাটা সীমাবদ্ধ রাখতে চাই। একটা হলো দেহ ভাবমূর্তি বা দেহ রাজনীতি, এই নিয়ে একটা দুটো এন্ট্রি আছে। নারী নিজেকে, মানে নিজের শরীরকে যে অপছন্দ করে, আমাদের সমাজ নারীকে এমন একটা ধারণার মধ্য দিয়ে বড় করে যে তার মধ্যে এক ধরনের হীনম্মন্যতা বা তার নিজ শরীর সম্পর্কে তার অবিশ্বাস, অশ্রদ্ধা, এইটা এই জেন্ডার ধারণা বা জেন্ডার জগতের মধ্যে একটা বড় ধরনের উপাদান, যে নারীকে নিজে নিজেই তাকে মানে আন্ডারমাইন করা এবং তাকে ওই বিশ্বাসে বিশ্বস্ত করে তোলা যে তুমি কালো, আমি যদি মানে কোনো নারী যদি কালো হন তাহলে তিনি হয়তো ভাবেন যে কালো রংটা ভালো নয়, কারোর অঙ্গ প্রত্যঙ্গের গঠন, আকৃতি ইত্যাদি নিয়ে এই ধারণাটা বেশ একটা বড় ধরনের জায়গা এই বইটার মধ্যে রেখেছে। আমি বলবো যে এটা খুব গুরুত্বপূর্ণ, থট প্রভোকিং বা চিন্তা উদ্রেককারী একটা জায়গা। আমার এটা পড়তে যেয়ে আমার দ্রুত কয়েকটা মুভির কথা মনে হয়েছে। একটা মুভি আমি দেখেছিলাম, একটা সুইজারল্যান্ডের একটা মুভি, এটা মেয়েদের ভোটাধিকার সংক্রান্ত। আপনারা জানেন যে মেয়েদের সুইজারল্যান্ডের ভোটাধিকার, মেয়েরা অনেক দেরিতে কিন্তু ভোটাধিকার পেয়েছিল। তো তাদের একটা গ্রামে এই ছবিটা সত্য কাহিনী অবলম্বনে, এবং এই ছবিতে এই দেহ নিয়ে, মানে মেয়েদের যে শরীর নিয়ে যে সংস্কার বা অবিশ্বাস বা অপছন্দের যে ধারণা, সেটা প্রথম ভেঙে দেয় তারা। তাদের ওই ছবিতে একটা খুব সিম্বলিক দৃশ্য আছে, যে আয়না দেওয়া হয় মেয়েদের হাতে এবং নিজ নিজ গোপনাঙ্গ দেখতে বলা হয়। দেখে মানে তারা এটা একটা টাস্ক ছিল আর কি ওই অর্গানাইজার। এটা মনে পড়েছে আমার আরেকটা মুভির কথা মনে পড়েছে, কৌশিক গাঙ্গুলির শূন্য এ বুকে। শূন্য এ বুকে যারা আপনারা দেখেছেন, দেখবেন, তাদের বলি যে এটা শুধু বাংলা ভাষার চলচ্চিত্রই নয়, আমার মনে হয়েছে সারা পৃথিবীর কোনো চলচ্চিত্রে এরকম একটি বিষয় খুবই বিরল, যে নারী তার শরীরের একটি অঙ্গ এবং সেটা নিয়ে খুব একটা চমৎকার একটা ব্যাপার, যে একজন শিল্পী, একজন ভাস্কর, তিনি নারী দেহকে গড়ে তুলেছেন একেবারে সেই পরম্পরাগত ধারণা, যে খাজুরাহ, মিথুনমূর্তি কিংবা আমাদের যে এই উপমহাদেশের যে নারী ধারণা বা নারী সম্পর্কে, নারীর যে দেহ সৌষ্ঠব, যে সুদৌল স্তন, এই ধারণাটা থেকে ওই শিল্পীও যে বেরিয়ে আসতে পারেননি। তিনি সুশিক্ষিত শিল্পী এবং তিনি এই তিস্তা নামে মেয়েটাকে পছন্দ করে, তার পেছনে মানে বলা যায় যে তাকে পটানোর চেষ্টা করে, মুগ্ধ করার চেষ্টা করে, রাজি করায়, এবং সম্পূর্ণ রাজি হবার পরে তারা যখন বিয়ে করে, বাসর ঘরে তিনি দেখতে পান যে তার স্ত্রীর স্তন ছোট, এবং সে কারণে তিনি তার স্ত্রীকে প্রত্যাখ্যান করেন, অপমান করেন এবং বলেন, তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো, কেন তুমি আমাকে বলনি, বিয়ের আগে আমি তোমার সাথে সেক্স করিনি, এই উদারতাকে তুমি এইভাবে মূল্য দিলে। এই ব্যাপারটা আমার মনে হয় এই এন্ট্রিটা পড়বার সময় আমার একটা অসীম জগতের সন্ধান আমার মধ্যে। আমি যেভাবে বেড়ে উঠেছি, আমার গ্রাম, আমার চতুর্পার্শ্বের নারীরা যেভাবে আমাকে বড় করেছেন, আমি যাদের সাথে বড় হয়েছি, সব নারীদের, ইভেন আমার স্ত্রীকে যখন আমি বিয়ে করি, আমি বুঝিনি, হঠাৎ একদিন আমার একজন বলছে যে তোর বউ তো খুব খাটো। আমার তো মনেই হয়নি কখনো, এই ধারণাটাই আমার কখনো ছিল না যে আমার স্ত্রী আমার থেকে, মানে এই যে তুলনা, এই ব্যাপারগুলো সমাজে যে কতখানি গভীরে প্রথিত, এবং তা আমাদের মনোজগৎকে কিভাবে প্রভাবিত করে, কিভাবে আমাদেরকে হীনম্মন্য করে তোলে, কিভাবে আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, সেটা আমার এই এন্ট্রিটা পড়ে আমার মনে হয়েছে, আমার চিন্তার দ্বার খুলে গেছে। এবং আমার তখন 71 টেলিভিশনের একটা ডকুমেন্টারির কথাও মনে পড়েছে, 36/24/36। আপনারা যারা দেখেননি তারা দেখবেন, বাংলায় ছোট্ট একটা ডকুমেন্টারি। এইরকম একটা ডকুমেন্টারি যে বাংলাদেশের টেলিভিশন তৈরি করেছিল, এটা আমার মানে অবাকই লাগে এখনো, এবং এটা এখনো ইউটিউবে আছে, এটা এখনো
ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়নি, সেটাও একটা উল্লেখযোগ্য ব্যাপার বটে। তো সেইখানে একজন ওই ডকুমেন্টারিতে একটা মেয়ে বলছে যে বাংলাদেশের একটা মেয়ে বলছেন, জানেন কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে এখন আমাদের আন্ডার আর্ম কিংবা আমাদের ডিজাইনার কালার নিয়েও আমাদেরকে ক্রিম বাজারে কিনতে পাওয়া যাচ্ছে, এবং আমাদের সৌন্দর্য ভাবনা বা সৌন্দর্য কাঠামো তৈরি করবার জন্য কর্পোরেট বাণিজ্য কিভাবে আমাদের মনোজগৎকে দখল করে নিচ্ছে, যে আমাদের শুধু মুখ সুন্দর করলেই হচ্ছে না বা মুখ উজ্জ্বল ফর্সা করলেই হচ্ছে না, আমাদের গোপনাঙ্গগুলোকেও ইউরোপের মতো বা ওদের মতো করতে হচ্ছে। তো ওই ডকুমেন্টারিতে আছে। দিজ আর অল থট প্রভোকিং মানে চেষ্টা। এই চেষ্টাগুলো আমার এই এন্ট্রিটা পড়তে যেয়ে মনে হয়েছে। আরেকটা এন্ট্রি ছিল কন্ডিশন, অভ্যস্ত হওয়া। এইটা আপনারা যদি পড়েন এই বইটাতে দেখবেন যে এখানে কিভাবে আমরা নিজেরা অভ্যস্ত হয়ে উঠছি এই নেতিবাচক ধারণার সাথে। আমরা চিন্তাই করতে পারছি না, আমরা ভেবেই মানে আমরা বুঝতেই পারছি না যে আমরা কিভাবে যেন কখন বায়াসড হয়ে বসে আছি। আমাদের সাবকনশিয়াস মাইন্ডে আমরা নিজেরাই আমাদের একটা চিত্র বা একটা সংজ্ঞা দাঁড়িয়ে যাচ্ছে। এটা ইদানিং আমার কাছে খুব আরো বেশি আশঙ্কাজনক মনে হচ্ছে, যখন নারী নিজেই এই যে যা কিছু নারীকে তার অধিকার থেকে বঞ্চিত রাখে, জেন্ডার সমতা থেকে বঞ্চিত রাখে, নারী যদি ধরুন এরকম যদি সমাজ হয় যে নারী নিজেই বলছে যে এটাই ঠিক আছে, মানে পিতৃতান্ত্রিক যে অবিচার কিংবা ধরেন যে আদর্শ বা বিশ্বাস যা নারীর প্রতি অবমাননা সূচক, সেগুলিকে যদি নারী নিজেই কোট আনকোট ভালো বলে মনে করতে থাকেন, তিনি নিজেই যদি মনে করতে থাকেন যে বেগম রোকেয়ার মুখে কালি দিয়ে দেওয়া দরকার, কারণ তাকে দেখলে আমার প্রার্থনায় ব্যাঘাত হচ্ছে, ছবি মানে তিনি নিজেই যদি মনে করেন যে বাল্য বিবাহ ঠিক আছে, আমার অল্প বয়সে বালেগ হওয়ার পরে, রজস্বলা হওয়ার পরেই বিয়ে হয়ে যাওয়ার ঠিক আছে, কিংবা বহু বিবাহ ঠিক আছে, মানে এই কন্ডিশনিংটা বিপজ্জনক হয়ে ওঠে যখন যার জন্য আমরা এই চেষ্টাটা করছি, জেন্ডার ধারণাটার যে উন্মেষ এই পৃথিবীতে, সেই মানে পক্ষ সেই পক্ষ যখন নিজেই বলতে থাকে যে না আমি ঠিক আছি, তো আমি ঠিক আছি। এখন আমাদের এই হিউম্যান রাইটস এর একটা ধারণা আছে যে রাইট টু বি নট ডেভেলপড, এটা কি হিউম্যান রাইটস? মানে আমি কি বলতে পারবো যে আই ডোন্ট নিড মাই হিউম্যান রাইটস? আমি কি বলতে পারবো যে আমার দরকার নাই শিক্ষার, আমার দরকার নাই ভালো খাদ্যের, আমার দরকার নাই ভালো শিক্ষার, ভালো স্বাস্থ্যের, আমি যেভাবে আছে সেভাবে আমি পছন্দ করি? মানে সেলফ হার্ম, ক্যান ইট বি প্লেজারেবল? সেলফ হার্মিং ইয়োরসেলফ, এটা কি প্লেজারেবল হবে? কোন সমাজ, যে সমাজ বা যে দেশ সেলফ হার্মকে, আত্মপীড়নকে আরামদায়ক বলে কন্ডিশনিং করে তুলবে? এটা হচ্ছে একটা খুব বড় ব্যাপার। একটা হলো চাপে পড়ে রাজি হওয়া, আর একটা হলো যে অপছন্দ হওয়া সত্ত্বেও আমি মেনে নিয়ে রাজি হচ্ছি, মানে আমার পছন্দ করে আমি রাজি হচ্ছি, আমি এই জন্য মনে করছি যে এটাই আমার ডেস্টিনি। এটা একটা ব্যাপার। বা নারী সুলভ নিয়ে একটা ব্যাপার আছে। আমরা এ নিয়ে মাসুম রেজার সাথে আমার একবার একটা আলোচনা হয়েছিল যে আমরা কি প্রকৃত অর্থে কিনসের স্কেল নিয়ে একবার কথা বলেছিলাম যে আমরা প্রকৃত অর্থে নারী এবং পুরুষ এই ধারণাটা প্রকৃত অর্থে সংজ্ঞা অনুযায়ী নারীর যে সংজ্ঞা দেওয়া হয়, সোশ্যালি স্ট্রাকচার যে সংজ্ঞা পুরুষের, সেরকম কোনো নারী এবং পুরুষের ধারণা আমাদের নাই। আমাদের প্রত্যেকের মধ্যে নারী ভাব আছে, সকল পুরুষের মধ্যে রাধা ভাব, মানে আমরা যখন প্রার্থনার মধ্যে, এটা তো সংস্কৃত আমাদের সাহিত্যেই আছে, আমাদের সংস্কৃতিতেও আছে, যে আমরা যখন ডেডিকেটেড হই তখন আমাদের মধ্যে রাধা ভাব জাগ্রত হয়। নারী ভাব সকল পুরুষের মধ্যে আছে, সকল পুরুষের নারীর মধ্যেও হয়তো কোথাও না কোথাও, কখনো না কখনো এই ফ্লুইডিটিটার প্রতি একটা ইঙ্গিত এই বইটার মধ্যে আছে। মানে এই বৃত্ত ভাঙাটা কঠিন অবশ্যই, যে ধারণাটা আমরা সোসাইটি থেকে পেয়েছি, সেই ধারণার বৃত্ত ভেঙে বেরিয়ে এসে মুক্ত মানুষ হবার চেষ্টাটা রইল, কিন্তু সাথে সাথে সেটা যে কঠিন সেটাও স্বীকার করে নেওয়াটা মানে এই বইটার মধ্যে আছে কিন্তু সে কথা। নারীবাদের ব্যাপারটা বলা হচ্ছে এখানে, আমার একটা জায়গাতে কিছু দ্বিমত আছে, যেমন এক জায়গাতে বইয়ের মধ্যে বলছে যে পুরুষ নারীবাদী হতে পারবে কিনা
সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। কি প্রশ্ন আছে সেটা থাকলে ভালো হতো, আমি তাহলে ওগুলো খুঁজে বের করতাম যে আমার কোথায় কোথায় আমার বাধা আছে, আমি নারীবাদী হতে পারবো না। আমি যদি নারী এবং পুরুষের সমান অধিকারে বিশ্বাস করি, আমি যদি মনে করি যে যে মানে যে অবিচার বৈষম্য চলছে সেটা নিরসন হওয়া দরকার, তাহলে একজন নারীবাদীর সাথে একজন পুরুষ নারীবাদীর পার্থক্যটা কোথায়, এটা একটা বুঝবার দরকার আছে। আমার মনে হয় এটা ক্লারিফিকেশন কোথাও পরবর্তী সংস্করণে হয়তো আসবে। আমি ব্যক্তিগতভাবে পিতৃতন্ত্র সম্পর্কে প্রথম টের পেলাম কেমন করে। আমি তো বাংলাদেশের একটা গ্রামের মানুষ, খুব সাধারণ পরিবারে, আমাদের পোষ্য ভারাক্রান্ত পরিবার, 7 সন্তানের মা। আমার বাবার ওই যে সেই রাধার পরে খাওয়া এবং খাওয়ার পরে রাধা, 22 বছর এক চাকাতেই বাঁধা। আমাদের তখন ফ্রিজ ছিল না, আমাদের তখন গ্যাস বা এই ধরনের কোনো প্রযুক্তি ছিল না। 3 বেলা লাকড়ির চোয়াতে রান্না করতো। তো ওই তো আমার মা সকালবেলা দুপুরবেলা বিকেলবেলা রান্না করতেন, 7টা সন্তান। তো তার কোনো অধিকার যে আছে এটা বুঝলাম কখন, একদিন আমি নানি বাড়ি গেছি। আমার মা দেখছি যে কথায় কথায় তার যে ভাই বোনদের সাথে তর্ক করছে এবং প্রতিবাদ করছে এবং তার নিজের মত দিচ্ছে। আমার তখন মনে হলো যে তার যে বাল্যবেলার সখীরা, তারা সবাই মিলে ওই গ্রামের বাড়িতে যাওয়ার পরে তিনি তখন তার ফর্মে ফিরেছেন। সংসার নামক যে একটা বৃত্তের মধ্যে বা একটা কারাগারের মধ্যে উনি ছিলেন, যেখানে তিনি মানে ইট চাপা ঘাসের মতো ছিলেন। তিনি যখন তার মাতুলালয়ে গেলেন এবং তার শৈশবের সাথীদের সাথে মিশলেন, তখন দেখি যে তার একটা অন্যরকম, তিনি প্রশ্ন করছেন, তিনি ঝগড়া করছেন, দু একটা কোট আনকোট বাজে কথাও বলছেন, মানে ওই শব্দ সখীদের সাথে। তখন আমার প্রথম মনে হলো যে ইয়াস, আমার মায়ের তো কিছু কথা আছে যে কথা কখনো আমরা শুনিনি। পছন্দ আছে, মা তো না করতে পারে, এই কথা তো আমরা কোনোদিন আমাদের বাড়িতে আমি তো কখনো মাকে না করতে শুনিনি কোনো কিছুতে। এই আমার প্রথম টের পাওয়া আমার ব্যক্তিগতভাবে। তারপরে তো আমি নিজেই আমাকে কিন্তু কোনো স্কুল বা কোনো প্রতিষ্ঠান বা কোনো বিশ্ববিদ্যালয় আমাকে এই বিষয়ে সচেতনতা দেয় না। এই বইটা খুব ভালো হতো যদি আমি কলেজ লাইফে পড়তে পারতাম। কলেজ লাইফে পড়তে পারলে ভালো হতো কি জানেন, যে অনেকগুলো ব্যাপার আমাকে অনেক বেশি করে, মানে অনেক বেশি সময় নষ্ট করে আমাকে অনেক কিছু শিখতে না হতো। তো এই বইটা এই কারণে জরুরি যে আমার মনে হয় যে আরো অল্প বয়সী ছেলে মেয়েরা যদি এটা পড়ে তাহলে ভালো হবে। মার্ক্সীয় নারীবাদ নামে একটা গুরুত্বপূর্ণ এন্ট্রি এই বইটার মধ্যে আছে। সেখানে বলা হচ্ছে যে বিয়েকে যে মহিমান্বিত করার ধারণাকে খারিজ করেছেন মার্ক্স, যে বিয়েটা যে মহান, এই যে শাশ্বত নারী, এই যে মানে বিয়ে একটা খুব সোশ্যাল ইনস্টিটিউশন, খুব পায়াস, স্যাংটিফাইড, এবং এখানে অনেক ডিউটি আছে মেয়েদের এটা এই সোকল যে মানে নারীকে যে মহিমান্বিত করে তোলা, পার্টিকুলারলি ম্যারেজ অ্যাজ অ্যান ইনস্টিটিউশন, এটাকে মার্ক্স খারিজ করেছে। আমারও যেটা মনে হয় যে এটা এই পড়ার পরে আমি একটু অন্যান্য গুগল ঘাটলাম, যেটা আমার মনে হয় যে বিয়ে আসলে টিকবে না, বিয়ে ব্যবস্থাটা আসলে মানে সামনে থাকবে বলে মনে হয় না। তো দ্রুত আমি দেখলাম যে ডিফারেন্ট অনেকগুলো সম্পর্ক তৈরি হয়েছে এখন বাংলাদেশে, মানে পৃথিবীতে। বিয়ে একটা সম্পর্ক, অবশ্যই সেটা একটা কোনো মানে, কিন্তু পাশাপাশি ধরেন ওপেন ম্যারেজ কিংবা সিচুয়েশনাল রিলেশনশিপ কিংবা ফ্রেন্ডস উইথ বেনিফিট, এরকম ধরনের কিছু সম্পর্ক তৈরি হয়েছে, যে সম্পর্কগুলো মানুষ এখন বের করার চেষ্টা হচ্ছে। মানে মনোটোনাস ক্লিশে যে বৈবাহিক বৃত্ত, সেখান থেকে বেরিয়ে মানুষ তার জীবনে রং লাগানোর চেষ্টা করছে। খুব সম্প্রতি আমাদের পশ্চিম বাংলায় একটা মুভি হয়েছে, 3 on a Date, খুবই থট প্রভোকিং মুভি, বাংলা মুভি, ছোট্ট একটা মুভি, কিন্তু 3 on a Date। 3 জন আর্ট কলেজের স্টুডেন্ট, 2 জন ছেলে 1 জন মেয়ে, তারা 3 জনই পরস্পরকে ভালোবাসে এবং একটা পর্যায়ে তাদের যখন বেরিয়ে পাশ করে সংসার করবার যে একটা স্টেপ এলো, মানে তখন তারা সিদ্ধান্ত নিল না 3 জন একসাথে থাকবে। মেয়েটি বলছে যে নারীর মন কি এতই ছোট যে সেখানে 2 জনের জায়গা হবে না, কেন 2 জনের জায়গা হবে? এই যে নতুন চিন্তা,
মানে বিবাহকে ইনস্টিটিউশনালাইজ করে ফেলেছি আমরা, এবং আমরা ওটাকে একেবারে অবিচ্ছেদ্য করেছি। আমরা বলছি যে মানে ওই যে সেই মানে বিয়ের যে মন্ত্র, যতই তৎ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, এই যে তোমার হৃদয় আমার হৃদয় এক হয়ে গেল, দিস ইজ অ্যাবসার্ড। একসঙ্গে দুটো হৃদয় এক হতে পারে না। গালিলেও বলেছেন, জিব্রান বলেছেন যে ম্যারেজ আসলে এটা মানে এক রকমের না, তো মানে এক না, দুজন দুই পেয়ালায় জীবনকে পান করতে হবে। একটি পিলার, মানে একটি ছাদ একটি পিলারের উপরে টিকে থাকে না, দুটি পিলার লিস্ট লাগে যদি ছাদকে টিকিয়ে রাখতে হয়। তাহলে বিবাহ নামক যে ব্যাপারটা, মার্ক্সীয় যে নারীবাদ, সেই নারীবাদে বিয়ের সম্পর্কে যে চ্যালেঞ্জটা আনা হয়েছে এই বইটার মধ্যে যেটা এসেছে, সেটার সাথে আমার খুব ঐকমত্য প্রসঙ্গ আমি করছি। আমার তখন এই পড়তে পড়তে আমার মনে হয়েছিল ওই গানটা, নামটা ভুলে যাচ্ছি, আমাদের আওয়ামী লীগের এমপি ছিলেন যে মমতাজ, একটা গান আছে, এক বালিশে দুইটা মাথা, ছোট কইরা কেন পাও না কথা, ঘুমাইলা ঘুমাইলা বন্ধু পান খাইলা না। তাও মনে হয় ঠিকই তো, পাশাপাশি দুজন শুয়ে আছে, তাও মাঝখানে ভূমধ্য সাগরের দূরত্ব, এবং দুজন দুই 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 ভুবনের বাসিন্দা। তো তাহলে এই বিবাহ টিকিয়ে রেখে মানব জন্মের অপচয়ের কোনো দরকার নাই, এবং সেটা মার্ক্স অনেক আগেই বুঝেছিলেন, আমরা হয়তো অনেক দেরিতে বুঝবো, এবং এই বিবাহ ইনস্টিটিউশনটা থাকবে না। নারীবাদী, একটু বললাম যে এর আগে অন্যান্য এন্ট্রিতেও এসছে এই কথাটা, কয়েকবার কয়েক জায়গাতে ঘুরে এসছে, যে ওই যে মানে কেন কারা নারীবাদী হবে, নারীবাদী হতে হলে কি করতে হবে সেটা। এখানে একটা কথা লেখা আছে, হয়তো আমার মনে হচ্ছে যে মানে নারীকে মূল্যায়ন করা হয় তার সৌন্দর্য ও শরীর দিয়ে। এই যে সৌন্দর্যটা, এই যে সুন্দরের ধারণা, নারীকে বইয়ের মধ্যে, আমি কিন্তু বইটাই কোট করছি, বইতে লেখা আছে নারীকে মূল্যায়ন করা হয় জেন্ডার ও সংস্কৃতি এন্ট্রিতে, জেন্ডার অ্যান্ড কালচারে, তার সৌন্দর্য এবং শরীর দিয়ে। এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যের ধারণাটাও কিন্তু পুরুষ দিয়েছে। তার মানে তোমার 24-36, তোমার কোকা-কোলা ফিগার, তোমার চোখ এরকম হতে হবে, তোমার নাক এরকম হতে হবে। কিন্তু এই ধারণাটা যদি আমার মনে হয় বইটার মধ্যে যদি লিখে দেওয়া যেত, ওইখানে উইদিন ব্র্যাকেট যদি লেখা যেত যে হ্যাঁ, নারীকে বিচার করা হয় তার সৌন্দর্য, উইদিন ব্র্যাকেটে মানে উহাও পুরুষ কর্তৃক নির্ধারিত, মানে পুরুষই ঠিক করে দেবে নারীর চোখ কেমন হতে হবে, এরকম আর কি ব্যাপারটা। জেন্ডার অর্থনীতির জায়গাতে আমার মনে হয় কিছু হালনাগাদ যেটা বসাতে হবে, যেটা জেন্ডার ইন্ডেক্স থেকে মে 2025 এর যে ডেটাগুলি এসছে, এখন বাংলাদেশ বইয়ের মধ্যে আছে 127তম, এখন বাংলাদেশ 130তম। 193টি দেশের মধ্যে বাংলাদেশের ইন্ডেক্স এখন 130, সেটা বেসড অন 2023 ডাটা। তাহলে 2023 ডাটাটা 24-এ মোসাবিদা হয়েছে, 25-এর মেতে পাবলিশ হয়েছে। আই এম অ্যাফ্রেড যে এই 24-এর যে এই মুভমেন্টটা গেল, এবং তারপরে এখন বর্তমানে বাংলাদেশের নারীর যে অবস্থা, তাতে সামনে এই মানে ইন্ডেক্সটা আমাদের হয়তো ডাউনওয়ার্ড যাবে। আমার এটা ভয় হচ্ছে যে সামনে, বিশেষ করে যে গান বাজনা নিয়ে যে চন্দন ভাই যেটা বলছিলেন যে অবরুদ্ধতা, তাতে করে এই ইন্ডেক্সটার প্যারামিটার আমাদের যে স্ট্যান্ডার্ড সেটা হয়তো একটু ডাউনওয়ার্ড হবে। জেন্ডার পরিবেশ COP 30 থেকে আপনার মানে আমাদেরকে নিতে হবে, বইটাকে হালনাগাদ করতে হবে। বেলিন জেন্ডার অ্যাকশন প্ল্যান যেটা এবার বললো ব্রাজিলে, সেটার মধ্যে নারীর জন্য, পার্টিকুলারলি বাংলাদেশের নারীর জন্য কি কি সম্ভাবনার জায়গা আছে, এবং সেইখানে নারী বান্ধব সরকার যদি না হয় ভবিষ্যতে, তাহলে এই জেন্ডার গ্যাপ যেটা, মানে জেন্ডার অ্যাকশন প্ল্যান যেটা করলো COP 30-তে, COP 30 ইন ওয়ান হ্যান্ড, অন দি আদার হ্যান্ড বাংলাদেশের সরকারের প্রায়োরিটি দুটো যদি সংঘাতপূর্ণ হয়, তাহলে নারীর অবস্থান কোথায় হবে সেটা খুব ভাবার ব্যাপার আছে। মানে শিক্ষিত জনের জন্য এখানে একটা ফুড ফর থট আছে আর কি। জেন্ডার সচেতনতা বিষয়ে বলতে হবে, রিসেন্টলি UNFPA একটা রিসার্চ করেছে, বাংলাদেশে স্টাডি করেছে, 51% of the total marriage, বাংলাদেশের যদি 100টি বিবাহ বিয়া থাকে, তাহলে সেখানে 51টি বিবাহ হচ্ছে আন্ডার এজড, 18 বছরের নিচে। 16 বছরের নিচের মেয়েদের, 15 বছরের মেয়েদের বিয়ে হচ্ছে 16%। টোটাল 100টা বিয়ের মধ্যে 16টা বিয়ে হচ্ছে বিলো 15।
এখন এই যে প্রিভেইলিং অবস্থা, মানে বাংলাদেশে কি মজার ব্যাপার, সাউথ এশিয়ার মধ্যে হাইয়েস্ট রেট অফ চাইল্ড ম্যারেজ বাংলাদেশ, সাউথ এশিয়া ইনক্লুডিং আফগানিস্তান। যেখানে আমরা আফগানিস্তানের কথা বলছি সব সময়, আফগানিস্তানের চাইতেও কিন্তু বাংলাদেশে বাল্য বিবাহের অবস্থা খারাপ। তো আমরা ভেতরে ভেতরে মানে প্যারামিটার গুলি এক জায়গাতে, আর আমাদের স্ট্যাটিস্টিক্স গুলি বা ডিজায়ার গুলি এক জায়গাতে, স্ট্যাটিস্টিক্স গুলি আর জায়গাতে, এইটা নিয়ে আমাদের ভাবনার জগৎ, মানে ভাবনার জায়গা আছে। জেন্ডার ব্লাইন্ডনেস, এটা মনে হয় আমরা এই ঘরের মধ্যে যারা আছি তাদের প্রত্যেকেরই আবার নতুন করে ভাবতে হবে, আমি ব্লাইন্ড, আমি কি অন্ধ, আমার কি সত্যি সত্যি আমি কি চক্ষুষ্মান, আমি কি সত্যি দেখতে পাই। এই যে মনটা আমার তৈরি হয়েছে, এই তো মন নিয়ে আমি জন্মাই নাই, আমি জন্মালাম, আমার তো কোনো চয়েস ছিল না, আমি তো মাল্টিপল টাইপের কোনো মানে টিক মার্ক দিয়ে বাংলাদেশ চুজ করি নাই, জন্মে গেলাম। জন্মানোর পরে দেখলাম আমার একটা পরিবার পেয়েছি, সেখানে আমার আগেও আরো কয়েকজন এসে আছে, তারাও মানে আমি ওই পরিবারের একটা ধর্ম আছে, ওই পরিবারের একটা রাজনীতি আছে, একটা রাষ্ট্র আছে, একটা আইনি কাঠামো আছে। এই তো আমার মন তৈরি হলো। মন তাহলে আমি নিয়ে জন্মাই, মন আমাকে তৈরি করে দিচ্ছে, আমি আমার সমাজ, শিক্ষা ব্যবস্থা, আমার যা খাচ্ছি, ইভেন ফুড, সব থেকে আমার মন তৈরি হলো। তাহলে চিন্তা করেন, যদি 5টা শিশু 5 রকম ভাবে শিক্ষা পায়, 5টা শিশু যখন 40 বছরের বয়স হয়, তখন তারা কেউ যুব দলের সভাপতি, কেউ যুবলীগের সভাপতি, কেউ বা কেউ লেগুনা মালিক সমিতির সভাপতি, কেউ সিটি কাউন্সিলর। 5 জন যদি 5 রকমের শিক্ষা নিয়ে বড় হয়, তাহলে 5 জনের মনোভাব তো 5 রকমের হবে। দুটো শিউলি গাছ যদি আমি পাশাপাশি চারা লাগাই, এই 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 একটা শিউলি গাছের ডগা যদি আমি ভেঙে দিই, 40 বছর পর দুটো গাছই বেঁচে থাকবে, কিন্তু যে ডগা ভাঙা গাছটি হয়তো কাঙ্ক্ষিত পরিমাণ ফুল দেবে না, ফল দেবে না, অথবা ছায়া দেবে না, তাহলে সে কিন্তু ভুলে যাচ্ছে যে সে কি কি দিচ্ছে না। তার মানে ওই গাছের কিন্তু মনে নাই যে তার কোন কোন চাইল্ড লাইফ ট্রমার কারণে বা কোন কোন বঞ্চনার কারণে কোন কোন ভাবে তিনি খণ্ডিত ব্যক্তিত্ব নিয়ে বেড়ে উঠেছেন। সুতরাং এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার গলদ, এই জায়গাটা যতদিন পর্যন্ত আমার মনে হয় যে একটা সার্বজনীন শিক্ষা ব্যবস্থা না হবে, ততদিন আমরা এই যে সমতার জায়গাটা, এই জায়গাটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। বিশেষ করে জেন্ডার ব্লাইন্ডনেসটা আমাদের কাটতে সময় মানে কঠিনই হবে। জেন্ডার সমতা নিয়ে একটা এন্ট্রি আছে, সেখানে পজিটিভ ডিসক্রিমিনেশন নিয়ে কথা বলাটা দরকার ছিল। ওখানে বলা হচ্ছে যে নারীর জন্য আমরা একটা বিশেষ ব্যবস্থা নেব, কেন নেব সেটার একটা ব্যাখ্যা থাকলে পাঠকরা বুঝতে পারতো যে এটা একটা কনস্টিটিউশনাল অব্লিগেশন। এইটা একটা পজিটিভ ডিসক্রিমিনেশন ফর দ্য টাইম বিং। এই যে সেঞ্চুরি ধরে আমরা নারীর প্রতি যে অবিচারটা করেছি, সেইটার একটা রিমেডিয়াল ইফেক্ট হিসেবে আমাদেরকে কিছুটা দিন এইটা করতে হবে, কোটা করতে হবে নারীকে, আমাদেরকে ওই যে এই জায়গাগুলো সাধারণভাবে তো একটা ক্রিটিসিজম হয় যে কেন দৌড়াচ্ছি আমরা, দুজনে মিলে দৌড়াবো, যে ফার্স্ট হবে সে ফার্স্ট হবে। কিন্তু ওই যে সারস পাখির গল্পটা আছে এর মধ্যে, সারস আর শ্রীগালের গল্পটা এই বইতে আছে, খুবই উপযুক্ত যে একটা উদাহরণের মধ্যে আছে। লিঙ্গ চেতনা নির্মাণের জায়গাতে আমার মনে হয় যে জেন্ডার ওরিয়েন্টেশন, সেক্সুয়াল ওরিয়েন্টেশন এন্ড জেন্ডার আইডেন্টিটি, এই সেক্সুয়াল ওরিয়েন্টেশনের জায়গাটা একটু ফোকাস করা দরকার ছিল না এই বইটার মধ্যে। মানে মানুষ বয়ঃপ্রাপ্ত হলে বয়ঃসন্ধিকালে এই এই যে হেটারোসেক্সুয়াল রিলেশনের বাইরে যে হোমোসেক্সুয়ালিটির অ্যাটিটিউড থাকতে পারে, একটা টেস্ট থাকতে পারে কারো হয়তো কম, কিন্তু তারা আছেন, তারা থাকবেন, এই জায়গাটা একটা হিন্ট এখানে থাকতে পারতো। লেসবিয়ান নিয়ে একটা চ্যাপ্টার, একটা এন্ট্রি আছে লেসবিয়ান নিয়ে, কিন্তু আমার মনে হয় যে আরো বিস্তারিত হতে পারতো। দিস মানে ডিজায়ার্স লং ডিসকাশন। ওর মধ্যে লেখা আছে, কেবল পুরুষের নির্যাতন নিপীড়ন থেকে মুক্তির জন্য কেউ কেউ নারীর সম্পর্কে। কিন্তু আমার মনে হয় যে আরো দুটো প্রশ্ন এখানে দরকার, সেটা হলো যে কেবল পুরুষের নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি তা নয়, যৌন তৃপ্তি, হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে যে সেক্সুয়ালিটি, বায়োলজিক্যাল ইউনিকনেস, এইটার কারণেও কিন্তু হতে পারে আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন, আমি আই ক্যান ফিল লাইক যে আমি মেল বডি, ওই যে সোশ্যালি কনস্ট্রাক্টেড বডি আমার বা ডেফিনেশন, কিন্তু আমি একটা মেল বডিতে মেল পার্সনের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, হতে পারে। সেই জায়গাগুলো একটু ক্লিয়ার হলে পাঠকদের জন্য, ওই যে আমি ক্লাস 9-10 এর পাঠকদের কথাও ভাবছি, তো তাদের কথা ভেবেই আমার মনে হচ্ছে যে আরো একটু করে যদি একটু বলা যেত ভালো হতো।
নারী পুরুষের অবস্থা আর অবস্থান চমৎকার একটা এন্ট্রি। অবস্থা বদলালেই যে অবস্থান বদলায় না, এটা খুব জরুরি। আমি একবার একটা স্টাডি করেছিলাম গার্মেন্টের মেয়েদের নিয়ে, বলেছিল যে পার্থক্য এটুকুই হয়েছে যে আমাকে এখন একটা ডিম দেয় বাসায় খেতে। সেটাও কেন দেয়, কারণ যদি ডিম না দেয় সকালবেলা ঘুম ভাঙবে না আমার, আমি কাজে আসতে পারবো না। মানে আমাকেও, আমার প্রতি যে দরদটা আমার পরিবারের বেড়েছে মাসে 12,000 টাকা ইনকাম করার কারণে, সেই 12,000 টাকার উপরে তো কোনো অধিকার আমার নাই। একটু মানে ইয়ে হয়েছে যে আমি বাসায় গেলে আমার ঘুমানোর সময় আর কেউ বিরক্ত করে না, যে নাহলে ঘুম না হলে সকালে উঠতে পারবে না। আর হচ্ছে আমাকে রাতের বেলা গিয়ে দেখি যে একটা ডিম আমার জন্য তরকারিতে, আমার আগে আস্ত ডিম পেতাম না, ভেঙে চুরে রাখতো, এখন একটা আস্ত ডিম আমার জন্য রাখে। তো এই তো আমাদের মানে অবস্থা বদলালেও অবস্থান বদলায় না, সেইটা। এখানে একটা জেন্ডার ক্ষমতার সম্পর্কে একটা লাইন আছে, নারীর শৃঙ্খল রাষ্ট্রীয় মতাদর্শ দ্বারা বৈধতা পায়। প্রশ্ন আমার এখানে যে হ্যাঁ, রাষ্ট্রীয় মতাদর্শ নারীর কিন্তু নারী যখন এই বৈধতাকে মানে এই যে এই নিজেরাই এই শৃঙ্খলকে মানে গলার মালার মতো পরে, মানে অবশ্যই এটার জন্য তিনি ভিকটিম, তিনি দায়ী নন, মানে তিনি আসলে ভিকটিম। তিনি এমন একটা সমাজের মধ্য দিয়ে তাকে তৈরি করা হয়েছে যে তিনি ভাবতে বাধ্য হচ্ছেন যে এই বোধহয় আমার মুক্তি, এই যে সোনার নুপুর পায়ে দিয়েছি, এতেই আমার জীবনের চরম মানে শান্তি বা একটা পরম সুখ, এই ধারণাটা তাকে তৈরি করে দিয়েছে। কিন্তু এর সঙ্গে যে ক্ষমতার বৈপরীত্যটা আছে, আমার মনে হয় যে এই জায়গাগুলো আরেকটু ক্লিয়ার হলে ভালো হতো। বইটা ছোট তো, মাত্র 76টা এন্ট্রি, 50টার মতো পাতা, আর একটু বইটা বড় করা যায় ভবিষ্যতে। রেপ নিয়ে প্রচুর আলোচনা হওয়ার সুযোগ ছিল, কিন্তু বইটার মধ্যে খুবই অল্প আলোচনা। মাত্র 2% কনভিকশন রেট বাংলাদেশে। 100টি রেপ হলে 98 জনের কোনো শাস্তি হয় না, 98 জন ধর্ষকের কোনো শাস্তি হয় না, অভিযুক্তের শাস্তি হয় না। আইন নিয়ে কথা হতে পারত, আইন নিয়ে কথা চলাকালীন সময়ে আমরা ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের যে যুগান্তকারী দুটো রায়, সেটা নিয়ে আমরা এবার জানতে পারতাম। ব্যভিচারের রায়, তারপরে যে নির্ভয়া অ্যাক্ট নিয়ে আমরা কথা বলতে পারতাম, যে মেয়েটার 2012 মানে পরে যেভাবে ওদের আইনি জগতে যে পরিবর্তনগুলো হলো, সেই পরিবর্তনগুলো এর মধ্যে আনলে ভালো হয়। এই আর কি। একটা বড় চ্যাপ্টার নিয়ে আমার বিশাল আলোচনা ছিল, কিন্তু আমার কত সময় নেই। সেটা হলো সেক্স নিয়ে প্রচুর কথা বলার দরকার। এটা এমন একটা জরুরি ব্যাপার, কিন্তু আমরা এমন বেশি এটাকে ট্যাবু বা স্টেরিওটাইপিং এর মধ্যে রেখে দিয়েছি, মোটেই কথা বলতে চাই না আমরা বইটার মধ্যে ইঙ্গিত আছে আকল মান্থকে নিয়ে, হয়তো সেটাই কাফি হয়। কিন্তু তারপরে আমার মনে হয় যে যারা আরো একটু পড়তে চান তারা হয়তো পড়তে পছন্দ করবেন হ্যাভিং সেক্স ভার্সাস মেকিং লাভ। হ্যাঁ, এইটা। এবং আমার এটা পড়তে পড়তে আমার মনে হয়েছে যে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের একমাত্র পরাজয় হচ্ছে নারীর কাছে একটি জায়গাতেই, সেটা হচ্ছে যৌন ক্রিয়াতে বা যৌন মিলনে। এই কারণে ওই যে এই বইটার মধ্যে আছে কিন্তু ভগাঙ্কুর কর্তন, ফিমেল জেনিটাল মিউটিলেশন, এটা আমার মনে একটু ব্যাখ্যার দরকার ছিল। শুধু ভগাঙ্কুর কর্তন দিলে, যে ভগাঙ্কুর চেনে না সে কর্তনের কি বুঝবে? তো সুতরাং আমার মনে হয় যে এই জায়গাতে আরো একটু ডিটেলিং করা, যাতে মেয়েরা যারা মেয়েরা পড়তে পারে, আত্মসচেতন হতে পারে, নিজেকে ভালোবাসতে শিখতে পারে, নিজের সেলফ প্লেজার ইজ এ হিউম্যান রাইটস, অর্গাজম ইজ এ হিউম্যান রাইটস, এটা যেন বুঝতে পারে আমাদের ছেলে মেয়েরা, তারা যেন, তাহলে তারা জীবনবাদী হয়ে উঠবে। আর জীবনবাদী হয়ে উঠলে একটা এই যে মানবাধিকারের সাথে আমার নারী অধিকারের যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলো তারা ধীরে ধীরে বুঝতে পারবে। তারা বুঝতে পারবে যে ইন্দ্রিয়লব্ধ যে আনন্দ, সেই আনন্দটা আমাদের আসলে একটা পরম আনন্দ। কারণ আমরা যা কিছু আনন্দ, মানে এই জীবন থেকে আমরা যা কিছু পেতে চাই, তার পাওয়ার 5টা মানে রিসিপ্টার দিয়ে আমরা পেতে চাই। আমি যদি মিকেলাঞ্জেলোর দ্য ডেভিড দেখে আনন্দিত হতে চাই, তার জন্য আমার চোখ দরকার হবে। ওখানে হয়তো আমার ত্বকের কাজ আছে, আমি যদি ওইটা পাথরটা একটু হাত দিয়ে স্পর্শ করতে পারি। তো এই পৃথিবীতে একটি কাজ আছে যে কাজে সকল ইন্দ্রিয় সমানভাবে কাজে লাগে, সেই কাজটিকেই আমরা সবচেয়ে বেশি পাপ বলে মনে করেছি।
আমরা ট্যাবু মানে ওইটাকেই আমরা দূরে রেখে দিয়েছি। সেই পৃথিবীর সেই কাজটি হচ্ছে যে আমি সকল ইন্দ্রিয় সমানভাবে একযোগে ব্যবহার করতে পারি, পঞ্চ ইন্দ্রিয়, সেটা হচ্ছে যৌন মিলন। এবং সেই যৌন মিলনেই হচ্ছে পুরুষের সবচেয়ে বড় পরাজয়, তার উত্থান রহিত পুরুষাঙ্গ, তার দ্রুত পতন। এবং সে এই কারণে এই নারীকে নানানভাবে সে বেঁধে রাখতে চায়। এবং এই কারণেই একটা বড় কারণ হচ্ছে ধর্ষণের, কারণ ধর্ষণে ওই অ্যাকাউন্টেবিলিটি নেই। এবং এই ব্যাপারে নারীরা যত বেশি অধিকার সচেতন হবে, সেটা শুধু তার সামাজিক অর্থনৈতিক অধিকার না, তার শারীরিক অধিকার, এবং তত বেশি পুরুষতন্ত্র আক্রান্ত হতে থাকবে এবং বিভ্রান্ত হতে থাকবে এবং এক পর্যায়ে বিলীন হতে থাকবে। এই আর কি আমার কথা। আর শেষ কথাটা, যেটা কয়েকটা এন্ট্রি হতে পারতো, প্রথমে বলেছিলাম যে কয়েকটা এন্ট্রি হতে পারতো, সেটি দিলে ভালো হবে আমার মনে হয়। না, রাষ্ট্র নিজে, একটা রাষ্ট্র বলতে আমি কি বুঝি, অ্যাবস্ট্রাক্ট একটা ব্যাপার, কিন্তু রাষ্ট্র কিভাবে আমার জেন্ডার ধারণাকে নির্মাণ করে, ছোট ছোট আইন দিয়ে করে, কিংবা ইনঅ্যাকশন দিয়ে করে, কোনো সময় মানে ওভার অ্যাকশন দিয়ে করে। তো এই জায়গাগুলো রাজনৈতিক দল নিয়ে একটু কথা হতে পারতো, পলিটিক্যাল ম্যানিফেস্টো, পলিটিক্যাল পার্টিগুলোর রোলটা হতে পারতো একটা এন্ট্রি। শাস্ত্র ধর্ম, লোকধর্ম, শাস্ত্র ধর্মে কিভাবে জেন্ডারকে দেখে, লোকধর্মে কিভাবে দেখে। আমার দেহতাত্ত্বিক ভাববাদী বাউলরা নারীকে কিভাবে দেখেন, কিংবা জেন্ডারকে কিভাবে দেখেন, নারীর ক্ষমতায়নকে তারা কিভাবে দেখেন। হ্যাঁ, এই যে লালন বলছেন যে কেবল জানতে পায় রসের রসিক না হলে, সেই ব্যাপারগুলোতে একটু হিন্টস দিলে ভালো হয়, তাহলে মানুষ ওদিকে একটু করে নতুন করে আবার চেষ্টা করতে পারে। বিবাহ নিয়ে একটা আলাদা এন্ট্রি হতে পারতো, বিবাহ ইটসেলফ কবে এলো, কবে বিলীন হবে, মানে কবে থেকে মনোগামী পলিগামী রিলেশন নিয়ে হতে পারতো। আর শেষ আরেকটা এন্ট্রি হতে পারতো আইন নিয়ে, ল, যে জেন্ডারের রিলেটেড যে লগুলি আছে বাংলাদেশে, প্রমিনেন্ট লগুলি, সেই প্রমিনেন্ট লগুলি ছোট ছোট করে একটু আলোচনা করা যেতে পারতো। এই আর কি আমার মোটামুটি অনেকদিন পরে একটা ভালো বই পড়েছি, সে কারণে নিশাত জাহান রানা, আপনাকে কৃতজ্ঞতা। আপনাকে একটু ব্যক্তিগত কৃতজ্ঞতা, যে আমি যে কখনো আপনার কাছাকাছি হতে পারবো সেটা ছোটবেলায় ভাবিনি। যখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, দূর থেকে আপনাকে দেখতাম, তা আমার মনে হতো যে একেবারে এত ব্যক্তিত্বময়ী একজন নারী, তার কাছাকাছি কখনোই আমার মতো পুরুষের যাওয়া সম্ভব না, মানে সেটা কোনো ক্যাপাসিটিতেই যাওয়া সম্ভব না। এখন আমার মনে হয় যে এটা আমার জন্য একটা খুব প্রাণিত হবার মতো সংবাদ, যে আমি আপনার স্নেহধন্য হতে পেরেছি। আপনার কাজে যদি কখনো লাগতে পারি, আমাকে লাগাবেন।